টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই প্রশ্নপত্রটি নতুন হোলিস্টিক প্যাটার্ন অনুযায়ী সেট করা হয়েছে। তোমাদের এর আগে হোলিস্টিক প্যাটার্ন অনুযায়ী 2টো সেটের প্রশ্ন উত্তর করিয়েছি। তোমরা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের বাংলার 9টা সেট, ভূগোলের 3টে সেট, ইতিহাসের 4টে সেট, বিজ্ঞানের 4টে সেট, সংস্কৃতর 5টা সেট, অঙ্কের 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। সেগুলোও কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্কে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের এই যে পরীক্ষাটি, সেই পরীক্ষাটি আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। তো তোমরা তার জন্য ভালো প্রিপারেশান নাও। আর এই যে তোমাদের প্রশ্নপত্রটি করাচ্ছি, সেটা তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রে পেয়ে যাবে। সেটা দেখবে তোমাদের বাঁকুড়া জেলা স্কুল এবং বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় যে স্কুলটা রয়েছে, অর্থাৎ 3 নম্বর যে স্কুলটা রয়েছে, সেই 3 নম্বর স্কুলের প্রশ্নপত্র। তো তার উত্তরটা আজকে আমি এখানে সলিউশন করছি। দেখো প্রথমে কি রয়েছে। রিডিং স্কিল রয়েছে সিন। রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। এটা দেখো দ্য বুক অফ নেচার যেটা আছে, সেখান থেকে তোমাদের এটা দেওয়া হয়েছে। তো যদিও এটা তোমরা পড়েছো, তাও একবার কিছুটা মানে আমি তোমাকে বলে দিই। ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড। অর্থাৎ অবশ্যই তোমরা জানো যে আমাদের পৃথিবী খুব খুব পুরনো। মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছর পুরনো। অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার ওয়ার নো মেন অর ওমেন লিভিং ইন ইট। আর দীর্ঘকাল ধরে এখানে কোনো পুরুষ বা মহিলা বাস করতো না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, and before the animals there was a time when no kind of life existed on the earth. অর্থাৎ মানুষ আসার আগে শুধু পশু ছিল, আর পশুদের আগেও এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো ধরনের জীবন ছিল না। It is difficult to imagine this world of ours which is so full today of all kinds of animal and men to be without them. আমাদের এই পৃথিবী যা সব ধরনের পশু ও মানুষে পরিপূর্ণ, তাদের ছাড়া তা কল্পনা করা খুবই কঠিন। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. কিন্তু বিজ্ঞানীরা এবং যারা এই বিষয়গুলি নিয়ে অনেক অধ্যয়ন এবং চিন্তা ভাবনা করেছেন, তারা আমাদের বলেন যে এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো জীবন্ত প্রাণীর বসবাসের জন্য খুব গরম ছিল। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস, উই ক্যান আওয়ারসেলস সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো। আর যদি আমরা তাদের বই পড়ি এবং পাথর, জীবাশ্ম অর্থাৎ পুরনো প্রাণীদের অবশেষ অধ্যয়ন করি, তবে আমরা নিজেরাই দেখতে পাবো যে এটি অবশ্যই সত্যি ছিল। ইউ রিড হিস্ট্রি ইন বুক, অর্থাৎ তোমরা বইয়ে ইতিহাস পড়ো। বাট ইন ওল্ড টাইমস হোয়েন মেন ডিড নট এক্সিস্ট, সিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। কিন্তু প্রাচীনকালে যখন মানুষের অস্তিত্ব ছিল না, তখন অবশ্যই কোনো বই লেখা সম্ভব ছিল না। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন? তাহলে আমরা কিভাবে জানতে পারি যে তখন কি ঘটেছিল? উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং। আমরা কেবল বসে বসে সব কিছু কল্পনা করতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। অর্থাৎ এটি খুব আকর্ষণীয় হবে, কারণ আমরা যা খুশি কল্পনা করতে পারতাম এবং এইভাবে সবচেয়ে সুন্দর রূপকথা তৈরি করতে পারতাম। বাট দিস নিড নট বি ট্রু, অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। কিন্তু এটি সত্য নাও হতে পারে, কারণ এটি আমাদের দেখা কোনো তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হতো না। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, fortunately we have some things which tell us a great deal as well, almost as a book would. অর্থাৎ কিন্তু এই সুদূর
অতীতে দেখা কোনো বই না থাকলেও সৌভাগ্যবশত আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যা আমাদের প্রায় একটি বইয়ের মতোই অনেক কিছু বলে দেয়। We have rocks and mountains and seas and stars and rivers and desert and fossils of old animals. আমাদের কাছে পাথর, পাহাড়, সমুদ্র, তারা, নদী, মরুভূমি এবং পুরনো প্রাণীদের জীবাশ্ম রয়েছে। These and it in other like things are our books for Earth's early story. এইগুলি এবং এর মতো অন্যান্য জিনিসগুলি পৃথিবীর প্রাথমিক গল্পের জন্য আমাদের বই। And the real way to understand this story is not merely to read about it in other people's book, but to go to the great book of nature itself. তো দেখো, আর এই গল্পটি বোঝার আসল উপায় হলো কেবল অন্য লোকেদের বইয়ে এই সম্বন্ধে পড়া নয়, বরং প্রকৃতির মহান বইয়ে নিজে যাওয়া। ঠিক আছে? You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. অর্থাৎ তোমরা আশা করি শীঘ্রই পাথর এবং পাহাড় থেকে এই গল্পটি কিভাবে পড়তে হয় তা শিখতে শুরু করবে। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। কল্পনা করো এটি কত আকর্ষণীয়। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. অর্থাৎ রাস্তা বা পাহাড়ের পাশে পড়ে থাকা প্রতিটি ছোট পাথর প্রকৃতির বইয়ের একটি ছোট পৃষ্ঠা হতে পারে, এবং যদি তোমরা এটা পড়তে জানতে তবে এটি তোমাদের কিছু বলতে সক্ষম হতো। To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet. কোনো ভাষা হিন্দি, উর্দু বা ইংরেজি পড়তে হলে তোমাদের এর বর্ণমালা শিখতে হবে। So also you must learn the alphabet of nature before you can read her story in her book of stone and rock. একইভাবে পাথর এবং শিলার বইয়ে প্রকৃতির গল্প পড়ার আগে তোমাদের প্রকৃতির বর্ণমালা শিখতে হবে। তো এই ছিল তোমাদের সিন, তার মানেটা। এবার দেখো এর করসপন্ডিং যে প্রশ্নগুলো আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স 1 গুণ 4, 4টে প্রশ্ন উত্তর দিতে হবে। হোয়াট ডাজ দ্য ন্যারেটর মিন বাই অ্যালফাবেট অফ নেচার? অর্থাৎ প্রকৃতির বর্ণমালা বলতে কি বোঝাতে চেয়েছেন? উত্তর লিখবে, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি or উর্দু or ইংলিশ, we have to learn its alphabet. So also we must learn the alphabet of nature before we can read her story in her books of stone and rocks. অর্থাৎ কোনো ভাষা যেমন হিন্দি, উর্দু বা ইংরেজি পড়তে হলে আমাদের এর বর্ণমালা শিখতে হবে। একইভাবে পাথর এবং শিলার বইয়ে প্রকৃতির গল্প পড়ার আগে আমাদের প্রকৃতির বর্ণমালা শিখতে হবে। এবার দেখো নেক্সট, হোয়াট ক্যান সার্ভ অ্যাজ এ পেজ ইন নেচারস বুক? প্রকৃতির বইয়ের পৃষ্ঠা হিসেবে কি কাজ করতে পারে? উত্তর লিখবে, এভরি লিটল স্টোন ক্যান বি সিন অন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড ক্যান বি রিগার্ডেড অ্যাজ এ লিটল পেজ ইন নেচারস বুক। অর্থাৎ রাস্তা বা পাহাড়ের পাশে দেখা প্রতিটি ছোট পাথর প্রকৃতির বইয়ের একটি ছোট পৃষ্ঠা হিসেবে বিবেচিত হতে পারে। পরের স্লাইডে চলে যাচ্ছি, হাউ ওল্ড ইজ দ্য আর্থ? অর্থাৎ পৃথিবীর বয়স কত? উত্তর লিখবে, দ্য আর্থ ইজ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। অর্থাৎ পৃথিবীর বয়স লক্ষ লক্ষ বছর। নেক্সট, হোয়াই ওয়ার দেয়ার নো লিভিং বিং অন আর্থস লং টাইম ব্যাক? অর্থাৎ আগেকার দিনে পৃথিবীতে কোনো জীবন্ত প্রাণী ছিল না কেন? উত্তর লিখবে, দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ ইন ইট। অর্থাৎ পৃথিবী কোনো জীবন্ত প্রাণীর বসবাসের জন্য খুব গরম ছিল। তারপরে দেখো বলেছে, রাইট টি ফর ট্রুথ, ঠিক হলে টি লিখবো, ভুল হলে এফ লিখবো, ফলস লিখবো। তো লিখেছে, বিফোর অ্যানিমেলস দেয়ার ওয়ার অনলি মেন অ্যান্ড বিফোর মেন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন আর্থ। তো এটার মানে হলো পশুদের আগে শুধু মানুষ ছিল এবং মানুষের আগে পৃথিবীতে কোনো জীবন ছিল না। এটা ফলস, এই জায়গাটা উল্টো লিখেছে। ঠিক আছে, এবার দেখো তারপরটা কি আছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ফসিলস আর দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমাল। অর্থাৎ জীবাশ্ম হল পুরনো প্রাণীদের অবশেষ। নেক্সট, রিড দ্য এক্সট্র্যাক্ট ফ্রম অফ দ্য পোয়েম গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো দেখো এখানে একটা পোয়েম আছে, এই পোয়েমটা এখানে ডিসপ্লে হচ্ছে, তোমরা দেখে নাও। এই পোয়েমটার মানেটা আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝে নাও। বলেছে, আই মেট এ লিটল কটেজ গার্ল, আমি একটি ছোট কুড়ি ঘরের মেয়ে দেখা পেলাম।
She was 8 years old, she said. সে বলেছিল তার বয়স 8 বছর। Her hair was thick with many a curl. তার চুল অনেক কার্ল দিয়ে ঘন ছিল। That clustered round her head. যা তার মাথার চারপাশে গুচ্ছবদ্ধ ছিল। She had a rustic woodland air. তার একটি গ্রাম্য বন্য বাতাবরণ ছিল। And she was widely clad. আর সে বন্য পোশাকে ঢাকা ছিল। Her eyes were fair and very fair. তার চোখ সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। Her beauty made me glad. তার সৌন্দর্য আমাকে আনন্দিত করেছিল। দেখো এর করসপন্ডিং যে প্রশ্নগুলো আছে সেগুলো একবার দেখে নাও। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হুম ডিড দ্য পোয়েট মিট? কবি কার সাথে দেখা হয়েছিল? উত্তর লিখবে দ্য পোয়েট মেট এ লিটল কটেজ গার্ল। কবির একটি ছোট কুড়ে ঘরের মেয়ের সাথে দেখা হয়েছিল। 2 নম্বর, রাইট এনি টু ফিজিক্যাল ফিচার্স অফ দ্য গার্ল। মেয়েটির যে কোনো দুটি শারীরিক বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে রাস্টিক আর ওয়াইল্ডলি ক্ল্যাড, মানে গ্রাম্য এবং বন্য পোশাকে ঢাকা। 3 নম্বর, পিক আউট এ সেন্টেন্স ফ্রম দ্য পোয়েম টু শো দ্যাট দ্য বিউটি অফ দ্য গার্ল মেড দ্য পোয়েট হ্যাপি। অর্থাৎ কবিতা থেকে এমন একটি বাক্য বেছে নিয়ে লেখো যা দেখায় যে মেয়েটির সৌন্দর্য কবিকে আনন্দিত করেছিল। উত্তর লিখবে হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার। অর্থাৎ তার চোখ সুন্দর ছিল এবং খুবই সুন্দর ছিল। এবার দেখো পরবর্তী কি আছে, তার মধ্যে আনসিন আছে। আনসিনে যেটা রয়েছে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। তোমাদেরকে এই প্যাসেজটা পড়তে হবে এবং তার নিচের প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে করতে হবে। ওয়ান্স আপন এ টাইম এ নোবেল ম্যান বিল্ড এ গ্র্যান্ড হাউস। অর্থাৎ একদা এক সম্ভ্রান্ত ব্যক্তি এক বিশাল বাড়ি তৈরি করেছিলেন। অন দ্য গেট হি রোড দ্য ওয়ার্ডস, দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড। অর্থাৎ গেটে তিনি লিখেছিলেন এই বাড়িটি সেই প্রথম ব্যক্তিকে দেওয়া হবে যে প্রমাণ করতে পারবে যে সে সন্তুষ্ট। ওয়ান ডে স্ট্রেঞ্জার নক দ্য গেট অ্যান্ড ডিজায়ার টু স্পিক টু দ্য নোবেল ম্যান। অর্থাৎ একদিন এক অপরিচিত ব্যক্তি গেটে ধাক্কা দিয়ে সম্ভ্রান্ত ব্যক্তির সাথে কথা বলতে চাইল। আই হ্যাভ কাম সেড হি, সে বলল আমি, সেড হি টু টেক দ্য পসেশন অফ হাউস বিকজ আই ক্যান প্রুভ দ্যাট আই অ্যাম কন্টেন্টেড। অর্থাৎ সে বলল আমি এই বাড়ি দখল করতে এসেছি কারণ আমি প্রমাণ করতে পারি যে আমি সন্তুষ্ট। তারপরে দেখো, দ্য নোবেলম্যান সেড দেয়ার ইজ নো ট্রেস অফ কন্টেনমেন্ট ইন ইউ। অর্থাৎ সম্রাট ব্যক্তি বললেন তোমার মধ্যে সন্তুষ্টির কোনো চিহ্ন নেই। ইফ ইউ আর কন্টেন্টেড, যদি তুমি সন্তুষ্ট হতে, ইউ উড নট উইশ টু গেট পসেশন অফ মাই হাউস। সেইং দিস হি টার্ন দ্য ম্যান আউট। যদি তুমি সন্তুষ্ট হতে তবে আমার বাড়িতে দখল নিতে চাইতে না, এই বলে তিনি লোকটিকে তাড়িয়ে দিলেন। ঠিক আছে, এই গেল তোমাদের আনসিনের মানে। এবার এর করসপন্ডিং যে প্রশ্নগুলো আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম প্রশ্ন কি আছে, হোয়াট ওয়াজ পিকুলিয়ার অ্যাবাউট দ্য নোবেলম্যানস হাউস। অর্থাৎ সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িটির বিশেষত্ব কী ছিল? উত্তর লিখবে অন দ্য গেট হি রোড দ্য ওয়ার্ড দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড। অর্থাৎ গেটে তিনি লিখেছিলেন এই বাড়িটি সেই প্রথম ব্যক্তিকে দেওয়া হবে যে প্রমাণ করতে পারবে যে সে সন্তুষ্ট। পরের প্রশ্ন দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য আন্ডারলাইন মেসেজ অফ দ্য গিভেন প্যাসেজ। অর্থাৎ প্রদত্ত অনুচ্ছেদের অন্তর্নিহিত বার্তা সম্পর্কে তোমার কি মনে হয়? উত্তর লিখবে নো ম্যান ইজ কন্টেন্টেড উইথ হিজ লাইফ উইথ হোয়াট হি হ্যাজ অ্যাচিভড। অর্থাৎ কোনো মানুষ তার জীবন নিয়ে, তার অর্জিত জিনিস নিয়ে সন্তুষ্ট নয়। পরের যে আছে দেখো, বিয়ে কি আছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। অর্থাৎ আনসিন থেকে নিম্নলিখিত অর্থগুলি শব্দগুলি খুঁজে বের করে লিখতে বলেছে। ওনারশিপ, এটা হচ্ছে পসেশন। সাইন, ট্রেস। তারপরে দেখো গ্রামার ভোকাবুলারি থেকে কিছু আছে, কি কি গ্রামার ভোকাবুলারি আছে দেখে নাও। ডু অ্যাজ ডাইরেক্টেড, কি বলেছে দেখো, দ্য লিটল মেড রিপ্লাইড কুইকলি। আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব অ্যান্ড স্টেট ইটস কাইন্ড। তো অ্যাডভার্ব হচ্ছে কুইকলি, অ্যাডভার্ব অফ ম্যানার হবে এটা। তারপরে দে আর কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভিং দ্য ব্র্যাকেট। ওয়াচের কারেক্ট ফর্ম করতে হবে, দে আর ওয়াচিং হবে এই হরর মুভি নাও। অর্থাৎ তারা এখন একটি ভীতিকর সিনেমা দেখছে বা ভূতের সিনেমা দেখছে। এখানে বলেছে ইউজ দ্য কারেক্ট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট। কুলের কারেক্ট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ এখানে তোমাদের ইউজ করতে হবে। সিমলা ইজ কুলার দেন কলকাতা হবে। তারপরে বলেছে গিভ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ আউট। আউটের সুপারলেটিভ ডিগ্রি কি, আউটেস্ট। নেক্সট, ফ্রেম এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য হোমোনিম অফ ওন্ডার। অর্থাৎ ওন্ডারের সমনাম নিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। আই ক্যান্ট ওন্ডার টু ফার ফ্রম হেয়ার, আই উইল গেট লস্ট। তারপর দেখো 6 নম্বর,
হি সাইন গ্যাস দ্য রেডিও অন দ্য রেডিও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন করতে বলেছিল এখানে। ঠিক আছে, এবার দেখো বলেছে পজেসিভ অ্যাডজেক্টিভ কি, উত্তর লিখবে এ পজেসিভ অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট শোজ ওনারশিপ অর পসেশন অফ সামথিং। এক্সাম্পল অফ পসেসিভ অ্যাডজেক্টিভ আর মাই, ইয়োর, হিজ, ইটস, আওয়ার, দেয়ার, এটসেট্রা। ঠিক আছে, পরেরটা দেখো, চলে আসছি নেক্সট পেজে। রাইটিং স্কিল বলেছে দেখো ডেভেলপ দ্য ফলোয়িং হিন্টস ইনটু এ স্টোরি, শর্ট স্টোরি। এখানে কিছু হিন্টস আছে। এ ম্যান ওয়েন্ট টু জু, অর্থাৎ একজন মানুষ চিড়িয়াখানা গেল। স এ টাইগার ইন কেজ, খাঁচায় একটি বাঘ দেখলো। দ্য টাইগার ক্রাইড, বাঘটি কাঁদছিল। রিকোয়েস্টেড দ্য ম্যান টু ফ্রি হিম, মানুষটিকে তাকে মুক্ত করার জন্য অনুরোধ করলো। ম্যান পিটেড দ্য টাইগার, বাঘের ওপর করোনা হলো। আনলক কেজ, অর্থাৎ মানুষটি খাঁচা খুলে দিল। টাইগার অ্যাটাক দ্য ম্যান অ্যান্ড ম্যান ডাইড, বাঘটি মানুষকে আক্রমণ করলো, মানুষটি মারা গেল। এই নিয়ে তোমাদের একটা গল্প লিখতে হবে। দ্য টাইগার ট্র্যাপ, অর্থাৎ বাঘের ফাঁদ, গল্পের নাম। ওয়ান সানি আফটারনুন এ ম্যান ভিজিটেড দ্য জু, এক রৌদ্রোজ্জ্বল বিকালে একজন মানুষ চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিল। হোয়াইল ওয়াকিং অ্যারাউন্ড হি স্টপড অ্যাট দ্য টাইগার কেজ, ঘুরে বেড়ানোর সময় সে বাঘের খাঁচার কাছে থামলো। দ্য টাইগার লুকিং স্যাড সাডেনলি ক্রাইড আউট, অর্থাৎ বাঘটিকে দুঃখী দেখাচ্ছিল এবং হঠাৎ কেঁদে উঠল। প্লিজ ফ্রি মি আই বেগড, অর্থাৎ দয়া করে আমাকে মুক্ত করুন, সে অনুরোধ করলো। আই ডোন্ট ওয়ান্ট টু বি ইন দিস কেজ এনিমোর, আমি খাঁচায় থাকতে চাই না। ফিলিং সরি ফর দ্য টাইগার, বাঘটির জন্য দুঃখ অনুভব করে দ্য ম্যান ডিসাইডেড টু হেল্প, মানুষটি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। হি আনলক দ্য কেজ, সে এই খাঁচাটি খুলে দিল। থিঙ্কিং দ্য টাইগার উড বি গ্রেটফুল, ভাবলো বাঘটি কৃতজ্ঞ হবে। বাট অ্যাজ সুন অ্যাজ দ্য ডোর ওপেন্ড, কিন্তু যখনই এই দরজা খোলা হলো সাথে সাথেই বাঘ, তারপরে দেখো দ্য টাইগার পাউন্সড অন হিম, সাথে সাথেই বাঘটি তার উপর ঝাঁপিয়ে পড়ল। ইন এ কুইক মোমেন্ট, মুহূর্তের মধ্যে দ্য ম্যান ওয়াজ অ্যাটাকড, মানুষটি আক্রান্ত হলো। অ্যান্ড বিফোর হি নিউ ইট হি ওয়াজ অন দ্য গ্রাউন্ড ব্যাডলি হার্ট, এবং সে জানার আগেই সে মাটিতে পড়ে গেল, মারাত্মকভাবে আহত হলো। দ্য টাইগার নাও ফ্রি র্যান অ্যাওয়ে অ্যান্ড দ্য ম্যানস অ্যাক্ট অফ কাইন্ডনেস কস্ট হিম হিজ লাইফ, বাঘটি এখন মুক্ত পালিয়ে গেল এবং মানুষটির দয়া তার জীবনের মূল্যায়িত হলো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে, এবং পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কমেন্টে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর এই প্রশ্নই যে তোমাদের পরীক্ষায় হুবহু আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা 3টে সেটের প্রশ্ন করানো হলো, সেই 3টে সেট দেখো, এরপরে আরও 2-3টে সেটের প্রশ্ন উত্তর করাবো, সেগুলো ভালো করে দেখো এবং তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে তোমার পরীক্ষায় 100% সফলও নিশ্চিত। তোমাদের পরীক্ষা আসতে বেশি সময় নেই, তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।